স্বপ্ন যদি সত্যি করার ইচ্ছে থাকে তবে শুধু সার্টিফিকেটই নয়, প্রয়োজন দৃঢ় মনোবল ও অদম্য পরিশ্রম। আজকে বিজয়ের কণ্ঠে আমরা পরিচয় হব এমনই একজনের সাথে, যিনি ক্লাস 10-এর পর পড়াশোনা ড্রপ আউট করেও থেমে যাননি। মোবাইল ফোন হার্ডওয়্যার, সফটওয়্যার ট্রেনিং, টিভি ও রেডিও সার্ভিস ট্রেনিং, এই সকল দক্ষতাকে কাজে লাগিয়ে শুধু কাজই করেননি, বরং নিজেও তৈরি করেছেন বিভিন্ন ধরনের উদ্ভাবন, যেমন মশা নিধন ডিভাইস, মোবাইল দিয়ে কাজ করা স্প্যারোমিটার, সার্কিট ব্রেকারের সমস্যা শনাক্তকারী সিগন্যাল ডিভাইস, এরকম আরো অনেক কিছুই। আজ আমাদের অতিথি সাফায়েত হোসেন জুয়েল, একজন উদ্ভাবক ও প্রযুক্তি প্রেমী। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আমি আছি আপনাদের সাথে আহসান এনি আজকের বিজয়ের কণ্ঠের অনুষ্ঠান থেকে। চলুন জেনে নেই তার জীবনের শুরু, তার এই স্ট্রাগল লাইফ, তার উদ্ভাবনের যাত্রা এবং ভবিষ্যতের স্বপ্ন। ভাইয়া কেমন আছেন? জি আপু, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ইন্টারভিউয়ের প্রথমেই বা শুরুতেই আমরা জানতে চাইবো আপনার জীবনের অধ্যায়। প্রথমে আমরা জানতে চাই, ক্লাস 10-এ পড়ার পর আপনি তো এই পড়াশোনাটা চালিয়ে যেতে পারেননি, সেখান থেকে আজকের এই জায়গায় আসার যাত্রাটা আপনার কেমন ছিল? যাত্রাটা আসলে অতটা সহজ ছিল না, কারণ পড়াশোনার পাশাপাশি এই ধরনের কাজ করা অনেক জটিল হয় বা কঠিন হয়। তো আমি গবেষণাকে বেছে নিছি। আমার স্বপ্ন ছিল যে ভবিষ্যতে আমি একটা বড় ধরনের কিছু করব, যাতে জনগণের উপকারে আসে। এই জন্য আমি বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো তৈরি করছি, যেমন মশা নিধনের ডিভাইস। আমার হাতে দুটি পণ্য দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বাজারে প্রচলিত গুড নাইট। সবাই গুড নাইট ব্যবহার করতে হলে এরকম একটা রিফিল কিনতে হয়। এটা মোটামুটি ভালোই দাম, সবাই ব্যবহার করতে পারে না। আর আমি এটা নিজে উদ্ভাবন করেছি বা তৈরি করেছি। এটা একটা 2 টাকা দামের একটা রিফিল, যে কেউ এটা প্যাকেট আকারে কিনতে পারবে। এই মেশিনটাও অনেক কম দামে আমি তৈরি করেছি। স্বাস্থ্যসম্মত পরীক্ষার জন্য স্পাইরোমিটার। আমি আর হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এটা মোবাইল স্পাইরোমিটার। এখন আমি আপনাদের দেখাবো এটা কিভাবে ব্যবহার করতে হয়। আমি একটা আস্তে ফু দিয়ে দেখাচ্ছি মোবাইলে কিভাবে এটা 0 আছে এখন কিভাবে কাউন্ট করছে। এটা আমি একটা সাধারণভাবে একটা ফু দিচ্ছি, এটা দেখতে পাচ্ছেন ডিজিটাল ভাবে কাউন্ট হচ্ছে। এখন আমি একটু জোরে ফু দিয়ে দেখাবো যে কতখানি এটা জোরে আমি পারতেছি। আমি আর সর্বোচ্চ আমি শক্তি প্রয়োগ করছি, যা এখানে উঠলো। এভাবে আমি প্রতিদিন 1 পয়েন্ট করে আমি আমার ফুসফুসের কার্যক্ষমতা ডিজিটাল আকারে আমি দেখতে পারবো। এটা যদি আপনি মেডিকেলে পরীক্ষা করতে যান, এটা অনেক ব্যয়বহুল। আর ঘরে থাকলে আপনি এটা খুব সহজে এই জিনিসটা ব্যবহারের মাধ্যমে আপনার ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি করতে পারবেন। এবং বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে রোধ হওয়ার জন্য, ইলেকট্রনিক্স ডিভাইসগুলো সেভ করার জন্য, বৈদ্যুতিক স্পার্কিং এর যে দুর্ঘটনাগুলো ঘটে, সেজন্য ইলেকট্রনিক্স ডিভাইসগুলো তৈরি করছি, যেটা ডিটেক্ট করতে পারে দুর্ঘটনা রোধ করার জন্য। তো আমার ভবিষ্যতের পরিকল্পনা হচ্ছে আমি এই গবেষণা চালিয়ে যেতে পারি, যাতে এরকম একটা ফান্ডিং চাচ্ছি। আর যত দর্শকবৃন্দ আছে তাদের সহযোগিতা চাচ্ছি। আচ্ছা, আপনার যে এই টেকনিক্যাল ট্রেনিং, এটা কিভাবে আপনি শিখলেন বা কিভাবে শুরু করলেন? প্রথমে আমি চিন্তা ভাবনা করলাম যে আমার বসে থাকা যাবে না, এই জন্য আমি বিভিন্ন প্রতিষ্ঠানে ইলেকট্রনিক্স প্রশিক্ষণ নেই। প্রথমে হচ্ছে আমি জার্মান টেকনিক্যাল থেকে রেডিও ইলেকট্রনিক্স প্রশিক্ষণ নেই। এরপরে আমি প্রশিক্ষণ নেই ম্যাক একটা প্রতিষ্ঠান আছে, এখানে মোবাইল হার্ডওয়্যার সফটওয়্যার, এখানে একটা প্রতিষ্ঠানে আমি প্রশিক্ষণ নেই এবং আমি খুব ভালো রেজাল্ট করি। এবং এটা আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি, আপনার অনেকগুলো সার্টিফিকেট আছে। জি, তো এই প্রতিষ্ঠানগুলো থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে আমি এই গবেষণার মধ্যে এই জিনিসগুলো উন্নত করার চেষ্টা করেছি এবং কিছু কিছু জিনিস আমি সাকসেস হয়েছি। যাক আলহামদুলিল্লাহ। মোবাইল হার্ডওয়্যার বা সফটওয়্যার, টিভি রেডিও সার্ভিস,
আপনি একাধিক টেকনিক্যাল ট্রেনিং করেছেন, এই দক্ষতাগুলো শেখার পেছনে কি অনুপ্রেরণা কাজ করেছে? অনুপ্রেরণা কাজ করার পিছনে রয়েছে যে আমি সব সময় চিন্তা করতাম যে আমার একটা কিছু করতে হবে। সবাই যা করে তা আমি সেটা করব না, আমি একটু ভিন্নতা ভিন্নতা চিন্তা করেছেন। চেষ্টা করেছি এবং আল্লাহর রহমত আছে যার জন্য আমি সাকসেস হয়েছি। সাকসেস বলতে সাকসেস বলতে অর্থনৈতিকভাবে বা একটা প্রতিষ্ঠান খোলা সেটা না, আমি যে উদ্ভাবনের মাধ্যমে যে জিনিসটা তৈরি করতে পারছি এটাই আমার কাছে অনেক বড় সাকসেস। আমি চেষ্টা করছি যে জিনিস মানুষের উপকারে আসে। এখানে অনেকগুলো ডিভাইস আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো অনেক দিন সাধনা করার পরে গবেষণা করার ফলেই আমি এই জিনিসটা উদ্ভাবন করতে পারছি, কমপ্লিট করতে পারছি। আচ্ছা, প্রথম দিকের কাজ ও বাস্তব যে স্ট্রাগল, মানে ট্রেনিং শেষে আপনি যখন বাস্তবভাবে কাজ শুরু করলেন তখন সবচেয়ে বড় কোন বিষয়টা আপনার কাছে চ্যালেঞ্জিং ছিল? প্রথম চ্যালেঞ্জ ছিল যখন আমি কোনো কিছু উদ্ভাবন করতাম সহজভাবে সেই সব জিনিসগুলো কোনো প্রতিষ্ঠান বা কেউ নিত না, বুঝতো না, একসেপ্ট করতো না। তো বোঝাইতে একটু অসুবিধা হইতো এবং শুধু প্রচারের মাধ্যমে আমার আবিষ্কারগুলো সীমিত ছিল। আমি অনেক চেষ্টা করছি এগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য, কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না, এই জন্য আর্থিক জটিলতার কারণে, এবং আমি বিভিন্ন বিষয়ের উপর গবেষণা করি দেখি আগাইতে পারিনি। আচ্ছা, উদ্ভাবক হওয়ার পথ কিভাবে, কোথা থেকে শুরু হলো, বা আপনি কোন জায়গাটা থেকে চিন্তা করলেন যে আমি কিছু একটা উদ্ভাবন করব? জি, মানে এটা কি থেকে শুরু হলো, কি দেখে আপনি এটা ভাবলেন যে প্রথমে আমি বিভিন্ন সমস্যা নিয়ে চিন্তা করতাম এবং নিজেও কিছু সমস্যার মধ্যে পড়ছি। যেমন আমার একবার ইনহেলারের সমস্যা হয়েছিল, মানে নিউমোনিয়ার সমস্যা হয়েছিল। তো সেইখান থেকে আমি দেখলাম যে এইটা একটা সমস্যা, যদি ইনহেলার কাজ না করে, নেবুলাইজার না কাজ করে, তখন তো ইমার্জেন্সি অনেক সময় রুগী হসপিটালে যে সেবা পায় না, এই মুহূর্তে কি করা যায়। তো আমি একটা ডিভাইস তৈরি করেছিলাম আরেকটা কাজের জন্য। আচ্ছা, ঠিক আছে, ওই মেশিনটা আমি আমার এই কাজে মানে ফুসফুসের মানে দম নিতে পারতেছিলাম না, তখন আমি এই মেশিনটার সাহায্যে আমি দম নিতে পারছি। তো এইটা আমার জন্য অনেক বড় কিছু মনে করি আমি। আচ্ছা, মানে আমরা বুঝতে পারলাম এখান থেকে যে আমাদের ঘরে যে ফার্স্ট এইড থাকে, মানে ফার্স্ট এইডের কাজটা আপনি মানে প্রাথমিকভাবে একটা চিকিৎসা নেওয়ার জন্য এটা তৈরি করেছিলেন বা উদ্ভাবন করেছিলেন। অনেকেই কাজ করে কিন্তু খুব কম মানুষ নিজেকে নতুন কিছু তৈরি করা মানে করতে পারে বা এই জিনিসটা নিয়ে চিন্তা করে। আপনি কিভাবে এই ডিভাইসগুলো উদ্ভাবনের আইডিয়া পেলেন? আইডিয়া বলতে হচ্ছে যে কেউ যে কোনো জিনিস তৈরি করতে পারে, এর পিছনে চিন্তা ভাবনা হলো আসল, যে আমি যে জিনিসটা তৈরি করব সেই জিনিসটা কতখানি মানুষের উপকারে আসবে বা সাশ্রয়, মানে প্রযুক্তি, পৃথিবী আগে যাবে, প্রযুক্তি থাকবে এবং দেখা গেল যে যখন বাজারে কোনো প্রযুক্তি আসে সেগুলো দ্রব্য মানে প্রাইসটা অনেক হাই থাকে, সবার দোরগোড়ায় পৌঁছায় না, কিন্তু এই জিনিসটা সেম জিনিসটাই যদি কম করে যে তৈরি করা যায়, এটাও কিন্তু একটা আবিষ্কার বা উদ্ভাবক। হ্যাঁ, তো আমি প্রত্যেকটা জিনিসেই চিন্তা করি যে কম খরচে যাতে তৈরি করে মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায়, এ থেকে আর কি আমার এই ধরনের চিন্তা ভাবনা তৈরি হয়েছে। আপনার এই যে মানে ফান্ডিং স্ট্রাগল, আপনি অবশ্যই আমরা এতক্ষণ আপনি বলেছেন যে আপনার ফান্ডিং একটা স্ট্রাগল এখনো রয়েছে, এই কেন উদ্যোক্তারা এটার মুখোমুখি হয় বা ফান্ডিং স্ট্রাগলটা কেন প্রয়োজন এই সব ক্ষেত্রে, ডিভাইসগুলোর ক্ষেত্রে কেমন কি লাগে? একটা জিনিস হচ্ছে কি, বাজারে কম্পিটিশন থাকে, কম্পিটিশন থাকার ফলে যদি কেউ একটা জিনিস উদ্ভাবন করে, অবশ্যই বাজারে যে জিনিসটা আছে তার গুণগত মান ঠিক রেখে প্রাইসটা কমে আনতে হবে। এখন আমি যদি এটা তৈরি করি, বাজারে যে বর্তমানে মানে মার্কেটিং করতেছে বা ব্যবসা করতেছে তারাই চাবে না যে এটা বাজারে আসুক, অথবা বিভিন্ন রকম কথা বলবে যে
আপনার এই প্রযুক্তিটা আরো একটু ডেভেলপ করা দরকার, হ্যাঁ এইটা আমাদের আরো একটু এই জিনিসটা দরকার আছে, হ্যাঁ এইটার মধ্যে ইনভেস্ট করা যাবে না, হ্যাঁ এটা কপি হয়ে যেতে পারে, এই বিভিন্ন ধরনের কথা বলে আসলে আসে না। আহ, বর্তমানে যারাই উদ্ভাবক আছে বেশিরভাগই বাংলাদেশে, যত উদ্ভাবক আছে আমি আরো বিভিন্ন ফেয়ারে গেছি, আহ, শুধু ফেয়ার পর্যন্তই তাদের প্রজেক্টগুলো সীমাবদ্ধ থাকে, মার্কেটে আছে বা তারা ব্যবসা করতে পারছে এরকম খুব কমই আছে, আছে খুব কম। তো এটার মূল কারণ হচ্ছে যারা উদ্ভাবক তারা ওভাবে ফান্ডিং পায় না সরকার থেকে, এই জন্যই হয় না আর কি, আচ্ছা, আমারটাও আপনি একই ফান্ড সমস্যা। বা হ্যাঁ, ইনভেস্টমেন্ট খুঁজতে গিয়ে কি ধরনের সমস্যায় পড়েছিলেন? বুঝতে গিয়ে মূলত তারা ওই এক কথা বলে যে আপনি আগে করেন, আপনি পণ্যটা তৈরি করেন। আমি যদি পণ্য একটা তৈরি করতে যাই, কেউ বলে একটা সুই যে তৈরি হয়, এই সুইটার পিছনেও কিন্তু অনেক স্ট্রাগল আছে বা অনেক টাকা ব্যয় করে মেশিনারি সেট খরচ আপ করতে হয়। করতে হয়। এখন আমাকে যে বলতেছে এটা ফিনিশিং, মার্কেটে এই ফিনিশিং আসবে না, তো এটা কিভাবে সম্ভব? তাহলে তো আমি আর তার কাছে যাবো না, আমি যদি সব পারি তাহলে তো আমি নিজেই বাজারজাত করতে পারি। ফিনিশিং এর কাজগুলো আলাদা এবং এটার জন্যই খরচটা পড়ে আর কি, বাজারে একটা জিনিস ফিনিশিং দিয়ে বের করতে গেলে একটু খরচ পড়ে আর কি। আচ্ছা, আমরা এখন আপনার থেকে জানতে চাইবো সমর্থন পাওয়ার যে বিষয়টা, এই উদ্ভাবনের যাত্রায় কে আপনাকে সবচেয়ে বেশি সমর্থন করেছেন? এর মধ্যে মানে পরিবার, বন্ধু বান্ধব, সমাজ। জি, বলতে বলতে বাবা সবচেয়ে বেশি মানে আমাকে উৎসাহ দিছে, এরপরে আছে আপনার পরিবারের অনেকেই আমাকে বলছে যে কাজ চালিয়ে যাওয়ার জন্য। কিন্তু এক সময় দেখা গেছে যখন আমি এই কাজগুলো করার পরেও ওভাবে ব্যবসায়িক বা আর্থিকভাবে সফল হই নাই, এখন এই কাজগুলো অনেকটাই ধিমে পড়ে গেছে। যেমন থেমে যাচ্ছে। হ্যাঁ থেমে যাচ্ছে। যেমন আমি বিভিন্ন রকম থেরাপি মেশিন নিয়ে কাজ করতেছি, এখন ওগুলো করা হচ্ছে না। তারপরে হচ্ছে এই যে মানুষ শারীরিকভাবে অনেক সময় জ্বর হলে দুর্বল হয়ে যায়, হুম। হ্যাঁ, তো আমরা যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, দুর্বল বাচ্চা যারা 10 মাস হওয়ার আগেই পৃথিবীতে আসে তাদের কিন্তু বিশেষ ইনকিউবেটরে রাখা হয়, হুম। হ্যাঁ, পিওর অক্সিজেন। আমি পিওর এয়ার পিউরিফাই মেশিনও তৈরি করছিলাম, এটা এখনো আছে আমার প্রজেক্টগুলা, কিন্তু এখনো এখানে দেখার সময় হচ্ছে না। তো যখন মানুষ দুর্বল হয় তার কিন্তু পিওর অক্সিজেন প্রয়োজন, একটা মানুষ ঘুম দিলেই কিন্তু অনেকখানি সুস্থ হয়ে যায়। হুম। আবার এই জন্য পিওর অক্সিজেন ওই এই যে জ্বর হইতেছে তাকে যদি ওরকম স্পেশাল ভাবে একটা রুমে রাখা হয় ইনকিউবেটর রুমের মতো, ওইখানে টেম্পারেচার কন্ট্রোল থাকবে, পিওর এয়ার পিউরিফাই থাকবে, বাতাস বিশুদ্ধ বাতাস থাকবে আর কি, তারপরে হচ্ছে ন্যানো পার্টিকেল ভিটামিন, হ্যাঁ, এগুলো থাকবে। তারপর অর্গানিক আপনার কিছু মানে ফ্লেভার আছে ওগুলা ইউজ করতে হবে। যখন সেই পরিবেশে থাকবে তখন সে আস্তে আস্তে এই সুস্থ হয়ে আসবে দ্রুত, যেটা খাবারের মাধ্যমে অত সম্ভব হয় না। কারণ অসুস্থ হলে মানুষ, জ্বর হলে কিন্তু এমনিও খাবার খেতে চায় না, কিন্তু ওই ধরনের সেবা পেলে কিন্তু এটা তারা তাড়াতাড়ি সুস্থ হবে। কিন্তু এই ধরনের চিন্তা ভাবনার মাধ্যমে সীমাবদ্ধ, কাজ করতে গেলে ওই ধরনের গবেষণার জন্য ফান্ডিং লাগবে। এইটা নিয়ে আমি অনেক দিন ধরে আর কি চিন্তা ভাবনা করতেছি। আপনার বার্তা তরুণদের জন্য কি থাকবে, যেমন যারা টেকনিক্যাল কাজ করতে চায়, উদ্ভাবন করতে চায়, কিন্তু সমাজ বা পরিবারে অবমূল্যায়িত হয়, তাদের জন্য এক লাইনে আপনি কি বলবেন? পরিবার থেকে বাধা আসবে, সমাজ অনেক সময় পাগল বলবে, সমাজ কি বললো বা পরিবার কি বললো সেটা মাথায় রাখা যাবে না, চিন্তা চালিয়ে যেতে হবে। এবং মানুষ যদি চিন্তা না করতো মানুষ এত কিছু পেত না, প্রযুক্তি প্রযুক্তি পেত এত না, আগাতো না। আগত না। তো প্রত্যেকটা মানুষের উচিত ভিন্ন কিছু করা, কারোটা কপি না করি এবং নিজে কিছু তৈরি করার চেষ্টা থাকতে হবে। আচ্ছা, একটু ডিফারেন্ট চিন্তা ভাবনা থাকতে হবে জি অবশ্যই। অবশ্যই। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইবো যে আপনি আগামী 2 থেকে 5 বছরের মধ্যে নিজেকে কোথায় দেখতে চান, বা কোন ধরনের উদ্ভাবন বা প্রজেক্ট মানে সামনে আছে? জি, আমি চেষ্টা করতেছি
যে যেমন মশা নিধনের জন্য যে একটা ডিভাইস তৈরি করছি, এটা হলো একটা স্যাম্পল। আরো কিছু ডিভাইস আছে যেগুলা 1 লাখ 2 লাখ টাকা মানে খরচ হয়, মানে মেশিনারি কিনতে বা মেনটেন্স করতে অনেক খরচ হয়, ওগুলা একেবারে কম খরচে তৈরি করতে চাচ্ছি। আর হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি চাবো যে আমার প্রযুক্তির মাধ্যমে যাতে মানুষ সেবা পায়। হ্যাঁ, আমার খুব ইচ্ছে যাতে আমি মানুষকে আমার প্রযুক্তির মাধ্যমে সেবা দিতে পারি। যদি কেউ আমার প্রযুক্তি ব্যবহার করে উপকৃত হয়, সেটা আমি নিজেকে অনেক ধন্য মনে করবো আর কি, সেটাই। আচ্ছা ভাইয়া, জি। ধরুন যে আপনাকে কেউ এখন আপনার এই প্রযুক্তির উপর ফান্ডিং করতে চাচ্ছে, সেক্ষেত্রে কি মানে তিনি এখন কোনো